আচ্ছা ডক্টর জান্নাত এসএসএমসি বলো তো দেখি, মাঝের ছবিটা দেখো, রাইট গেজে তাকানোর সময় কোন মাসেলটা কন্ট্রাক্ট করছে রাইট আইতে? স্যার রাইট আইতে হচ্ছে রেকটাস গুলা স্যার। না না, রাইট আই রাইট রাইট আইতে, রাইট গেজে রাইট এই চোখে এইটাতে কোন মাসেল কন্ট্রাক্ট করছে বলো? রাইট Lateral রাইট ল্যাটারাল রাইট রেকটাস সাইডে বাবা রে, lateral মিডিয়াল rectus. রেকটাস ল্যাটারাল রেকটাস। রাইট ল্যাটারাল রেকটাস কন্ট্রাক্ট করছে। আচ্ছা হ্যাঁ এখানে যদি শোনো, এই অবস্থায় এই যে এলিভেশন কে করতে পারে, কোন মাসেল? Superior rectus. রাইট গেজে ইনফিরিয়র সুপিরিয়র অবলিক কি রেকটাস পারে? স্যার। না ইনফিরিয়র স্যার, অবলিক কি পারে? Adduction, sir. কে Adduction. ডিফারেকশন করতে পারে? ইনফ্রাঅবলিক অ্যাডাকশনে করবে স্যার। আরে রাখো, যেটা জিজ্ঞেস করি সেটা বলো। অ্যাবডাক্টেড অবস্থায় ডিপ্রেশন কে রেকটাস গুলা করতে স্যার। পারে? Inferior rectus. শুধু ইনফিরিয়র রেকটাস, শুধু ইনফিরিয়র রেকটাস। আর আর তোমার এই যে আমরা লেফট আইটা দেখি সি, এখানে যে অ্যাডাক্টেড অবস্থায় আছে রাইট আইটা, হ্যাঁ অবলিক স্যার এখানে। এখানে এলিভেশন করতে পারে শুধু Superior অবলিক, ইনফিরিয়র ডিপ্রেশন করতে oblique. পারে, ডিপ্রেশন করতে পারে শুধু Superior অবলিক, oblique. এলিভেশন করতে পারে শুধু inferior oblique। কিন্তু আমরা যদি উপরের ছবিটা রাইট এর ছবিটা দেখি, এখানে এলিভেশন করতে পারে কে কে? সুপিরিয়র রেকটাস ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক, সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র অবলিক। ডিপ্রেশন করতে পারে ইনফিরিয়র রেকটাস এন্ড সুপিরিয়র অবলিক। তাহলে প্রাইমারি পজিশনে কোন মাসেল এলিভেশন করতেছে, কোন মাসেল ডিপ্রেশন করতেছে, এটা আমরা বুঝতে পারি না। এই জন্য আমরা কি করি, রাইট গেজ লেফট গেজ করি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এই বি বি ছবিটাতে দেখো তো, বাম চোখে কি হয়েছে? Hypertropia. স্যার অ্যাডাকশনে হাইপারট্রফিয়াটা বেড়ে গেছে। যাচ্ছে কি জন্য তাহলে এটা হয়েছে? স্যার ইনফিরিয়র অবলিক ইনফিরিয়র অবলিকের ওভারঅ্যাকশন। তার মানে সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিকের আন্ডার অ্যাকশন। এই তো। তাহলে এই জন্য আমরা যখন সুপিরিয়র অবলিকের পলসি সন্দেহ করব, তখন আমরা রাইট গেজ লেফট গেজ করে দেখব কোন চোখে একটু হাইপারট্রোপিয়াটা হয়, তাহলে সেই চোখেই সমস্যা। বুঝতে পারছো কথাটা? জি স্যার। তারপর কি করব, সেই চোখটাকে কোন দিকে নিব যেই চোখের সমস্যা? সেম সাইডে টিল্ট করব স্যার। সেম সাইডে টিল করব। সেম সাইডে টিল করলে কি হয়? স্যার আরো বেড়ে যাবে, Hypertropia বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। বাড়বে স্যার। বাড়বে কেন? হাইপারট্রফি বেড়ে যাবে। কারণ স্যার স্যার এই এক চোখে সময় ইনটর্শন নির্দর্শন করতে পারবে না স্যার, দুই চোখের এক্সট্রুশন পারবে স্যার। আচ্ছা আমরা এই যে নিচের ই ছবিটা দেখি, এখানে আমরা সেম সাইডে টিল করছি। আমরা তো দেখলাম যে লেফট আই হাইপারট্রোপিয়া হয়ে গেছে অ্যাডাক্টেড অবস্থায়, সুতরাং আমরা এখন লেফট সাইডে হেড টিল করলাম। হেড টিল করলে তখন লেফট আই কি করবে? চোখ স্যার ভিতরের দিকে আসার ট্রাই করবে, আর এই ক্ষেত্রে ইনটর্শন করার চেষ্টা করবে। জি স্যার, ইনটর্শন করার চেষ্টা করবে। সুপিরিয়র অবলিক। জি স্যার। শোনো, এটা ইনটর্শন করার চেষ্টা করবে। আর রাইট আই তখন কি করার চেষ্টা করবে? এক্সটর্শন করার চেষ্টা করবে। তাহলে লেফট আইয়ের সুপিরিয়র অবলিকের অ্যাগোনিস্টিক মাসেল হচ্ছে রাইট আইয়ের ইনফিরিয়র অবলিক। ইনফিরিয়র অবলিক। রাইট লেফট আইয়ের সুপিরিয়র অবলিক যখন ইনটর্শন করে, তখন রাইট আইয়ের ইনফিরিয়র অবলিক এক্সটর্শন করে। সো অ্যাগনিস্ট অফ লেফট সুপিরিয়র অবলিক ইজ দ্য রাইট ইনফিরিয়র অবলিক। এখন ইনফিরিয়র অবলিক যেহেতু এক্সটর্শন করে ফেলবে, আর এই আর লেফট আইতে সুপিরিয়র অবলিক ইনটর্শন করতে পারবে না, ফলে তোমার প্যারালেলিজম মেনটেন হবে না, ফলে দুইটা ভিজুয়াল অ্যাক্সিস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, দুই দিকে চলে যাবে, ফলে ডাবল ভিশন বেড়ে যাবে স্যার। বেড়ে যাবে। তাহলে এখানে আমরা রাইট মাথাটা ডান দিকে নিছি, তাই না? তাহলে রাইট এর কাজ কি এখন? ইনটর্শন করা, ইনটর্শন করা স্যার। ইনটর্শন করা। করতে না পারলে কি হবে? ডিপ্লোপিয়া বেড়ে যাবে, বাড়বে।
হাইপারট্রপিয়া বাড়বে, কেন বাড়বে? ইনটরশন স্যার ইন্টারশন করতে পারছে না এটা করতেছে না। হাট বাড়া, ইনফ্রা অবলিক ওভার অ্যাকশন হয়ে যাবে। যেহেতু ডাইরেক্ট চোখে, ডাইরেক্ট আইতে একই চোখে আমি কিন্তু বলছিলাম এটার সুপিরিয়র অবলিক, এটার ইনফিরিয়র অবলিক, ঠিক আছে, এরা অ্যাগনিস্ট। আবার এটার সুপিরিয়র অবলিক, এটার ইনফিরিয়র অবলিক অ্যান্টাগনিস্ট, ঠিক কি না? জি স্যার। এই চোখের সুপিরিয়র অবলিকের অ্যান্টাগনিস্ট হচ্ছে ইনফিরিয়র অবলিক, আর এই চোখের সুপিরিয়র অবলিকের এই অ্যাগনিস্ট হলো অপোজিট চোখের ইনফিরিয়র অবলিক। তাহলে এখানে যেহেতু সুপিরিয়র অবলিক কাজ করতে পারতেছে না, তাহলে অ্যান্টাগনিস্ট কি করবে? ওভার অ্যাকশন করবে। ওভার অ্যাকশন করার জন্য হাইপারট্রপিয়াটা বেড়ে যাবে। কঠিন হয়ে গেছে না একটু? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার ইনফিরিয়র অবলিক তো কাজ করবে অ্যাডাকশনে, এখন তো অ্যাডাকশন নাই, এখন কেন ইনফিরিয়র অবলিক কাজ করবে? ইনফিরিয়র অবলিক Right. তো, ইনফিরিয়র অবলিক তো সবসময়ই কাজ করে, প্রাইমারি পজিশনে কাজ করে না ইনফিরিয়র অবলিক। অ্যাডাকশনে সে একা এলিভেটর, জি স্যার। শোনো, অ্যাডাকশন অবস্থায় সে একা এলিভেটর, কিন্তু প্রাইমারি পজিশনে কি ইনফিরিয়র অবলিক এলিভেটর নয়? জি স্যার। কিন্তু অ্যাবডাক্টেড অবস্থায় ইনফিরিয়র অবলিক কোনো এলিভেটর হিসেবে থাকবে না। যখন আইটা অ্যাবডাক্টেড থাকবে তখন আর ইনফিরিয়র অবলিক সুপিরিয়র অবলিক এলিভেটর ডিপ্রেসর হতে পারবে না। কিন্তু প্রাইমারি পজিশনেও এলিভেটর, অ্যাডাক্টেড অবস্থায় অনলি এলিভেটর, প্রাইমারি পজিশনে সুপিরিয়র রেকটাস এন্ড ইনফিরিয়র অবলিক এলিভেটর। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখানে আমরা বলছি যে প্রাইমারি পজিশনে দুইটা চোখ মানে প্রাইমারি পজিশনে আছে স্টেট গেজে, কিন্তু লেফট গেজে যায় রাইট আইটা মিডিয়াল রেকটাস কাজ করতে পারে না। তাহলে এটা কোন চোখের আয়নো? রাইট 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 আয়নোর তিনটা Same. কমন কজ বলো। ডিমাইলিনেশন, Stroke, স্ট্রোক, টিউমার, টিউমার, ভেরি গুড। আচ্ছা, এখন লেফটের ছবিটা একজন বলো তো, এনআইআর একজন বলো, ডিও কোর্সে আসো, এনআইআর একজন বলো। আচ্ছা, আঞ্জুমান তাসা, সিআইটিসি, এসএসএমসির একজনকে দেখলাম, কি নাম? এসএসএমসির একজন বলো তো, বাম চোখে এটা কি সমস্যা? আর এটা তো সেকেন্ডারি অপটিক অ্যাট্রোপি স্যার। বজলুর রশিদ বকুল। বজলুর রশিদ। জি স্যার। বজলুর রশিদ বকুল, তুমি এসএসএমসি তে আছো? জি স্যার। কোন কোর্সে আছো? স্যার এমএস স্যার। আচ্ছা, তুমি এটা বলছো কি সেকেন্ডারি অপটিক অ্যাট্রোপি, কেন বলো, পয়েন্টগুলো বলো। স্যার ডিস্ক মার্জিন ব্লাড আর ফিজিওলজিক্যাল কাপ অবলিটারেটেড, আর স্যার আর্টেরিয়াল অ্যাটেনিউশন আছে স্যার। কোথায়? স্যার আর্টেরিয়াল সুপিরিয়র অফ দ্য মানে সুপিরিয়র পোর্শন এবং স্মল ব্লাড ভেসেলগুলো স্যার মানে অ্যাবসেন্ট। আচ্ছা, এই ডিশটা কি এলিভেটেড? হ্যাঁ, স্যার ডিস্ক তো এলিভেটেড কিনা? জি স্যার ডিস্ক এই যে বেন্ডিং আছে দেখো, এই যে এখানে বেন্ডিং আছে দেখো, দেখছো বেন্ডিং? জি এই স্যার। যে এখানে বেন্ডিং আছে, এই যে এখানে বেন্ডিং আছে, তাহলে ডিস্কটা এলিভেটেড। এখানে কি দিয়ে এলিভেটেড হয়েছে? এটা ওদের ডায়াল টিস্যু, ফাইব্রোসিস টিস্যু। এটা হচ্ছে গ্লায়োসিস, যেটা Glio- আমরা অন্য জায়গায় বলি ফাইব্রোসিস, এখানে সেটা রেটিনা এবং ব্রেনের মধ্যে বলি গ্লায়োসিস। কেন? gliosis, কারণ অন্য জায়গায় যেটা ফাইব্রোব্লাস্ট, এখানে সেটা গ্লায়াল টিস্যু, তাই না? gliosis, জি স্যার। এই জন্য এটাকে এটা কোন সেল দিয়ে হয়েছে ফাইব্রোসিসটা? গ্লায়াল সেল স্যার। কোন সেল বাটা?
Astrocyte. Astrocyte, sir. অ্যাস্ট্রোসাইট, ভেরি গুড, Astro- অ্যাস্ট্রোসাইট। জি স্যার। তাহলে এটা হলো সেকেন্ডারি। আর ডানেরটা কি? এটা স্যার প্রাইমারি অপটিক অ্যাট্রোফি স্যার। মার্জিনটা একদম শার্প। জি আচ্ছা, স্যার। এখন বামের মার্জিন ব্লাড কেন ডিস্টর্টেড? এটা আসলে যখন ইডিমা থাকবে তখন বলবা ব্লাড, যখন ফাইব্রাস টিস্যু দ্বারা মার্জিনটা ইরেগুলার হবে তখন বলবা মার্জিন হলো ডিস্টর্টেড। ডিস্টর্টেড। মার্জিন এখানে আমরা বলবো ডিস্টর্টেড ডিউ টু ডিপোজিশন অফ ইরেগুলারলি ডিপোজিট ফাইব্রাস টিস্যু বা গ্লায়াল টিস্যু, এই জন্য মার্জিনটা ডিস্টর্টেড। এখন বলো বামেরটা কি? রাকিব হোসেন কোথায় আছো? রাকিব হোসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি লায়ন্সে আছি স্যার। ও রাকিব, লায়েন্সের দরকার নেই তোমার। এই যে কানিজ এমএমসি বলো তো, এই যে বাম পাশের ছবিটা কি দেখা যাচ্ছে এখানে? কানিজ এমএমসি মিউট আনমিউট করো। বলো। যারা কথা বলবে না তাদের কিন্তু আর পরে ঢুকতে দিব না এখানে। এটা বাদে নিয়ে তো বাম চোখেরটা বলো। ভুল বললে ভুল বলবো, অসুবিধা কি? এটা ভুল করবার দেখেই তো ক্লাস করতেছো। আর্টেরিয়াল স্যার অ্যাটেনিউশন আছে স্যার। হ্যাঁ, কি আছে বলো। স্যার আর্টেরিওলার অ্যাটেনিউশন আছে স্যার। আরে বাটা ডিস্কে কি আছে? আচ্ছা স্যার ডিস্ক মার ডিস্কের পজিটিভ ফাইন্ডিংস গুলা বলো। প্রথম কথা হচ্ছে মুশকিল। আচ্ছা, তুমি ওই চিটাং সিআইটিসির একজন বলো তো, কি ওর নাম, মাশরুফা নাকি? বলো এটা কি আছে? স্যার এটা প্রাইমারি অপটিক অ্যাট্রোফি। কেন বললা প্রাইমারি? স্যার এটা ডিস্ক মার্জিন ক্লিয়ার কাট, কালার পেল কালার ডিস্ক, এটা কি কালার? এটা ওয়াক্সি প্যালোর। এটা ওয়াক্সি পেলর। এটা হচ্ছে ইয়েলোইশ হোয়াইট কালার। হোয়াইট। ইয়েলোইশ হোয়াইট। প্রাইমারি অপটিক অ্যাট্রোফিতে ইয়েলোইশ হোয়াইট হয়? না স্যার। ডার্টি হয়। প্রাইমারি অপটিক অ্যাট্রোফিতে হয় তোমার চকি হোয়াইট। চকি হোয়াইট। চকি হোয়াইট, মিল্কি হোয়াইট। এটা হচ্ছে ইয়েলোইশ হোয়াইট। এখানে কি কাপ আছে? কাপ তো নাই, দেখা যাচ্ছে না। কাপ নাই। তাহলে এটা প্রাইমারি কিভাবে হলো? মার্জিন যে একেবারে সব সময় একেবারে পুরো ডিস্টর্টেড হইতে হবে, এই যে দেখো কিছুটা ইরেগুলার আছে, এবং এইটা আসলে সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি। কারণ কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। কালারটা কি? কালার হচ্ছে ইয়েলোইশ হোয়াইট বা ডার্টি হোয়াইট। তুমি প্রাইমারিটা দেখো, প্রাইমারির কেমন সাদা দেখতে পাচ্ছ? ডান পাশের ছবিটা দেখো কি পরিমাণ সাদা। আর এটা কি ওরকম সাদা? না স্যার। না স্যার। আচ্ছা, প্রাইমারি দেখো কাপ কিন্তু দেখা যাচ্ছে, যাচ্ছে না? প্রাইমারিতে কাপ দেখা যাচ্ছে। প্রাইমারি অপটিক অ্যাট্রোফিতে কাপ একটু বড় হয়, এটা হরাইজন্টালি বড় হয়, সসার শেপেড কাপ বলি আমরা। প্রাইমারি অপটিক অ্যাট্রোফি কাপ উইল বি এনলার্জড ডিউ টু লস অফ গ্লায়াল টিস্যু, লস অফ কি বলে অপটিক নার্ভ ফাইবার। ওখানে কাপটা বড় হবে, কিন্তু কাপটা হবে গ্লোকোমার মতো ডিপ হবে না, এটা সুপারফিশিয়ালি থাকবে, এবং এটা হরাইজন্টালি বড় হবে, অ্যান্ট্রোপোস্টালি বড় হবে না। তাহলে এটাও সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি। ঠিক আছে? কাপ অ্যাবসেন্ট, কালারটা হচ্ছে ইয়েলোইশ হোয়াইট, মার্জিন স্লাইটলি ডিস্টর্টেড, নট ফুললি ডিস্টর্টেড, নট নেসেসারি যে সব কেসে একবারে ফুললি ডিস্টর্টেড থাকতে হবে। আবার ডান পাশেরটা দেখো, এখানে গ্রসলি ডিস্টর্টেড মার্জিন, কিন্তু এখানেও কাপ নাই, এখানেও ইয়েলোইশ হোয়াইট বা ডার্টি হোয়াইট কালার, এখানে কাপ নাই, হ্যাঁ কাপ অবলিটারেটেড, সেজন্য এটাও সেকেন্ডারি অপটিক অ্যাট্রোফি।
ডানেরটা ছবিটা কি বলো? আঞ্জুমান তাসা সিআইটিসি বলো, ডানের ছবিটা কি? স্যার ডান দিকে হচ্ছে যে স্যার ক্লিয়ার ডিস্ক মার্জিনটা হচ্ছে স্যার হচ্ছে যে ক্লিয়ার কাট ডিস্ক মার্জিন ডান দিকে কোনটা, ডান- তোমার হাতের বামে না তোমার হাতের ডানে? আচ্ছা স্যার এটা হচ্ছে যে স্যার চকি ওয়াক্সি প্যালোড ডিস্ক হ্যাঁ, reduce the number of the blood vessel, disc margin, blur, and bony specule around the mid periphery. আরে তুমি ডিস্কের কথা শেষ করো, ডিস্কের কথা বলো। ডিস্কের কালার কি বলছো? ওয়াক্সি প্যালোড। Waxy pallor, জি স্যার। তারপরে মার্জিন মার্জিনটা স্যার স্লাইটলি ডিস্টর্টেড। স্লাইটলি ডিস্টর্টেড লাগতেছে। কেন মার্জিন ডিস্টর্টেড এখানে? ডিউ টু অ্যাট্রোপি অফ দ্য সারাউন্ডিং রেটিনা। রেটিনা পেরিপ্যাপিলি রেটিনাতে অ্যাট্রোপির কারণে ওখানে একটু সাদা ভাব ধরছে। আর স্মল ভেসেল ওভার দ্য ডিস্ক অ্যাবসেন্ট স্যার। অ্যাবসেন্ট। আর আর্টারি আর্টারি স্যার অ্যাটেনিউটেড। আর্টারিতে আমি দেখিই না, জি খুঁজেই স্যার। পাওয়া যাচ্ছে না, স্মার্টলি অ্যাটেনুয়েটেড, তাই না? সো জি, এটা স্যার। হচ্ছে কি ধরনের অপটিক অ্যাট্রোপি? কনজিকিউটিভ অপটিক অ্যাট্রোপি। তাহলে একটা ডিস্ক যখন আমরা সাদা দেখবো, সেটা ময়লা সাদা, গ্রেশ হোয়াইট, ইয়েলোইশ হোয়াইট, নাকি চকি হোয়াইট, নাকি ওয়াক্সি হোয়াইট, নাকি তোমার এইটা দেখার পরে আমাদের আর কি কি জিনিস দেখতে হবে? সারাউন্ডিং রেটিনা দেখতে হবে স্যার। রেটিনার কি কি দেখতে হবে? রেটিনার ডিজিজ কোন ডিজিজের জন্য আছে কিনা? আর কি দেখতে হবে? আর্টারি দেখতে হবে, আর্টারি। আর্টারি দেখতে হবে। অনেক সময় সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশনে তুমি আর কিছুই খুঁজে পাবা না, শুধু আর্টারি গুলা দেখবা নাই, চিকন থ্রেড লাইক। তখন এটা বুঝবা যে প্রাইমারির সাথে কনফিউশন হবে, তখন এটা বুঝবা যে এটা আসলে প্রাইমারি না, এটা হলো সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশনের ফলে এরকম ঠিক সাদা হয়ে গেছে। এখন বলো বামের নিচেরটা কি? প্রাইমারি অপটিক বামের নিচেরটা কে বলতেছো বলো? গ্লুকোমেটাস অপটিক অ্যাট্রোপি। কানিজ এমএমসি বলো, স্যার কানিজ গ্লুকোমেটাস এমএমসি বলো। স্যার গ্লুকোমেটাস অপটিক অ্যাট্রোপি স্যার। আর বামের উপরেরটা? স্যার বামের উপরে স্যার স্যার গ্লুকোমেটাসই তো স্যার, ওটাও তো কাপ ডিস্ক। বামের উপরেরটা কি? প্রাইমারি অপটিক অ্যাট্রোপি। পরেরটা তো প্রাইমারি মনে হচ্ছে স্যার। আচ্ছা বজলুর রশিদ বলো তো বামের উপরেরটা প্রাইমারি, এটা গ্লুকোমাটাস নয় কেন? আর কাপডিক্স রেশিও তো বেশি কাপটা হবে স্যার, বোঝা কিন্তু যাচ্ছে। এখানে কাপটা স্যার বোঝা যাচ্ছে স্যার। শোনো আমি দেখাই, ও স্যার এখানেও কাপ নিউরোটাল আছে রিমটা আছে, এবং জি, স্যার। কাপটা একটু বড় কিন্তু হয়েছে, নিউরোটাল রিমটা জি, আবার এখানেও কাপ অনেক বড় হয়েছে। জি স্যার। তাহলে এটা কি আর এটা কি? স্যার উপরেটা হলো উপরেরটা গ্লুকোমাটাস, গ্লুকোমাটাস স্যার, নিচেরটা প্রাইমারি। নিচেরটা প্রাইমারি অপটিক অ্যাট্রোপি স্যার। আরে ছাগলের ছাগল, বামের এইটা উপরেটা নরমাল স্যার। এইটা হচ্ছে প্রাইমারি অপটিক অ্যাট্রোপি। এখানে কোনো নিউরোরেটাল রিম, এই যে নিচেরটা দেখো, এই যে নিচেরটা দেখো, নেজাল সাইডে একটা নিউরোরেটাল রিম দেখা যায়, জি স্যার। যার হ্যাঁ? স্যার জি স্যার। যার স্যার পিঙ্ক কালারের একটা নিউরোরেটাল রিম দেখা যায়। জি স্যার। জি স্যার। এখানে সেরকম নিউরোরেটাল রিম দেখা যায়? না স্যার। এখানে তো পুরা ডিস্কের কালার একই, জি স্যার। জি স্যার। পুরা ডিস্কের কালার একই। এখানেও কাপ বড় হয়েছে, এখানেও কাপ একটু বড় হয়েছে। আমি যে বললাম যে প্রাইমারি অপটিক অ্যাট্রোপিতে কাপ বড় হবে, কিন্তু সেটা হবে সসার শেপের, চামচের মতো, আর এটা হলো কাপের মতো। এবং এখানে রিম থাকবে, একটা থিন রিম অফ হেলদি নিউরোরেটিনা উইল বি প্রেজেন্ট, বাট হিয়ার
no healthy neuroretina is present. So this is primary and this is glaucomatous. জি স্যার বোঝা গেছে? জি স্যার কোনো প্রশ্ন আছে? এখানে তো স্মল ভেসেল কাউন্ট নর্মাল আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনটা? স্যার বামের উপরেরটাতে তো স্মল ভেসেল কাউন্ট উইদিন নর্মাল। কোথায় নরমাল? কোথায় নরমাল? আমি তো একটা স্মল ভেসেল দেখি না। বামের উপরেরটাতে স্মল ভেসেল কোথায় দেখলাম? তা কালারটা এরকম হয়েছে কেন? এটা কি নর্মাল কালারের ডিস্ক? এখানে এখানে পুরা কালারটা কেমন হোয়াইট হয়ে গেছে না? এখানে ছোট ছোট ভেসেল কোথায়? আমি তো একটা ভেসেলও দেখি না। স্যার আরো হোয়াইট হতো না স্যার, প্রাইমারি অপটিক অ্যাট্রোফি হলে আরে ওইভাবে কনফিউজ। মুশকিল তো এই জায়গাটায়। সবই আমার কাছে একেবারে ইয়েলোইশ একেবারে লাগছে। একদম একদম তোমার মন মতো সাদা হইতেই হবে। একটু আবার ডিফারেন্ট। ডিস্ক মার্জিনটা অনেক ওয়েল ডিফাইন্ড, ওইটার জন্য প্রাইমারি মনে হচ্ছে, কিন্তু কালারটার জন্য আবার কনফিউজ হয়ে যাচ্ছে। এই জন্যই তো বলতেছি, অনেক বেশি বেশি যত বেশি ডিস্ক দেখবা, যত বেশি রুগী দেখবা, তত কনফিডেন্স বাড়বে। কারণ কয়েকটা জিনিস দেখো, একটা নিউরোডেন্টাল রিম এখানে হেলদি, হাই পিঙ্ক কালারের কোনো নিউরোডেন্টাল রিম নাই। এটা হলো এক নম্বর। মার্জিনটা ওয়েল ডিফাইন, গ্লোকোমাতেও মার্জিনটা ওয়েল ডিফাইন, কিন্তু এখানে একটা নিউরোডেন্টাল রিম রয়ে গেছে। এবং এইখানে সুপিরিয়র, এখানে দেখো সুপিরিয়র যে কি বলে, এনলার্জমেন্টটা ভার্টিক্যালি এবং এনলার্জমেন্ট। ইনফেরিয়রলি দেখো কিভাবে লম্বা লম্বি ভাবে রিমটা চলে গেছে, তাই না? এই যে এই এখানে কিন্তু এই যে এখানে একটু রিম আছে, এটা দেখে আমরা বলছি এটা গ্লোকোমাটা। আর এখানে তো ছবিতে দেখতেছো, তুমি যখন অপথ্যালমোস্কোপি করবা বা ভক লেন্স দিয়ে দেখবা, তখন তো এই যে কাপিংটা খুব পরিষ্কার হবে তোমার কাছে। আর এটা যে একটা শ্যালো কাপ, সসার শেপের কাপ, এটা তো তুমি অপথ্যালমোসে দেখতে পাবা। আচ্ছা, আমরা এটা শেষ করি, আমরা একটু নতুন চ্যাপ্টারে তোমাদের স্ট্র্যাবিসমাসে যাই। এই বাচ্চাটা, আচ্ছা একটু 2 মিনিট 1 মিনিট একটু রেস্ট নিন, দেখতে থাক। আনসার করার পরে একটু সবাই মিউট করে রাখলে একটু ভালো হতো, স্যারের কথা মাঝখানে বেশি সাউন্ড হয়।
আচ্ছা বলো দেখি, এটা একজন ডায়াগনোসিস বলো, মেহেদি এনায়েও বলো। মেহেদি এনায়েও বলো, আনমিউট করো, হ্যাঁ বলো। স্যার ইনফ্যান্টাইল ইজোটোপিয়া মনে হচ্ছে। কেন ইনফ্যান্টাইল এজোটোপিয়া মনে হলো? স্যার সিউডো স্ট্রাবিসমাস হইতে পারে। এটা সুডো স্ট্রাবিসমাস যদি হয়, তাহলে কি এই যে তোমার এপিক্যান্থিক ফোল্ড দেখা যাচ্ছে, ব্রড নেজাল, Yes. মানে রুট অফ দ্য নোজটা অনেক ফ্ল্যাট, তাই না, ব্রড, তাহলে এটা সুডো 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 এজোটোপিয়াও হতে পারে। কিন্তু সুডো এজোটোপিয়ার দুই দিকেই তো এপিক্যান্থিক ফোল্ড আছে, তাই না? এই নোজটা তো ফ্ল্যাট, তাহলে এটা এটা একদিকে হবে কেন? এবং এই বাচ্চা বলা হয়েছে at 5 months of age, বাচ্চার মা বলতেছে তার বয়স হলো 5 মাস, হঠাৎ করে চোখটা বাঁকা হয়ে গেছে। এটা সুডো নয়, আর কি প্রমাণ আছে বলো? হার্সবার্গ রিফ্লেক্স স্যার, হার্সবার্গ রিফ্লেক্স এখানে হার্সবার্গ রিফ্লেক্স সেন্টারে আছে, এখানে হার্সবার্গ রিফ্লেক্স পিপুলারি মার্জিনে পড়ে গেছে, তাহলে এটা তো সুডো হতে পারে না, তাই না? এটা সুডো এজোটোপিয়া নয়, এটা হলো ট্রু এজোটোপিয়া, এবং এইটা হয়েছে এট দ্য মান্থ অফ 5 months of age, সুতরাং এটা হলো ইনফ্যান্টাইল এজোটোপিয়া। ইনফ্যান্টাইল এজোটোপিয়া হয় জন্ম থেকে থাকবে অথবা প্রথম 6 মাসের ভিতরে ডেভেলপ করবে। আচ্ছা, এইটার সাথে কি রিফ্র্যাক্টিভ এররের কোনো সম্পর্ক আছে? এটার সঙ্গে রিফ্র্যাক্টিভ এররের কোনো সম্পর্ক নাই। এখানে এই বাচ্চার রিফ্র্যাকশন কি থাকবে? রিফ্র্যাকশন যদি আমরা করি কি পাবো বলো তো? হাইপারমেট্রোপিয়া পাবো। কিন্তু এই বাচ্চা তো কোনো কাছের জিনিস দেখে না, ছোট জিনিস তো দীর্ঘ সময় কাছে থেকে দেখে না, সুতরাং এই বাচ্চার এটা অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া হওয়ার কোনো কারণ নাই। এটা হলো এসেনশিয়াল এজোটোপিয়া, মানে ইটিওলজি আননোন। এইখানে দেখো সুডো স্ট্রাবিসমাসে প্রথম কথা হচ্ছে দুই দিকেই এজোটোপিয়া মনে হচ্ছে। 2 নম্বর কথা হলো হার্সবার্গ রিফ্লেক্স দুটাই সেন্টারে পড়ছে, যেহেতু দুটাই সেন্টারে পড়ছে তাহলে এটা হলো সুডো এজোটোপিয়া। এটা কনফার্ম করব কিভাবে? এইভাবে কনফার্ম করব, এই যে নেজাল, এইখানে স্কিন এবং মাসেলটাকে টেনে ধরবো, এখানে মনে হচ্ছিল তার এজোটোপিয়া, কিন্তু যখন টেনে ধরলাম তখন দেখা যাচ্ছে না, এজোটোপিয়া না, এটা হলো সুডো এজোটোপিয়া। তাহলে সুডো এজোটোপিয়ার পয়েন্ট দুইটা, একটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে দুইটা হার্সবার্গ রিফ্লেক্সই সেন্টার অফ দি পিপুলে পড়ছে। 2 নম্বর হচ্ছে যখন আমরা পিঞ্চ আপ করলাম, পিঞ্চ আপ দি skin and underlying muscle at the root of the nose, the esotropia disappears. So it is a case of pseudo esotropia. আচ্ছা, এখানে দেখো এটা কোন চোখে এজোটোপিয়া? তাহলে এটাও তো 1 বছরের নিচে বাচ্চা, তাই না? 4-5 মাস বা 6 মাসের বাচ্চা, তাহলে এটাও ইনফ্যান্টাইল এজোটোপিয়া, তাই তো? আচ্ছা, তো ইনফ্যান্টাইল এজোটোপিয়া আছে শুধু, না আরো কিছু আছে? আরে না রে বাবা, এটা ইনফ্যান্টাইল এজোটোপিয়া, কারণ এখানে হার্সবার্গ রিফ্লেক্স পড়ছে আইরিশের মিডিলে, আর এখানে পড়ছে সেন্টারে, তাহলে এটাও ইনফ্যান্টাইল এজোটোপিয়া। কিন্তু ইনফ্যান্টাইল এজোটোপিয়া ছাড়া আর কি আছে? ভার্টিক্যাল এলিভেশন হ্যাঁ, এখানে ইনফ্যান্টাইল এজোটোপিয়ার সাথে ইনফিউরোব্লিকের ওভারঅ্যাকশন আছে। ইনফ্যান্টাইল এজোটোপিয়া উইথ ইনফিউরোব্লিক ওভারঅ্যাকশন, এটা কেন জানতে হবে? কারণ আমরা যে সার্জারি করব, এই সার্জারির সময় শুধু এজোটোপিয়া যদি থাকতো
শুধু যদি এই পেশেন্টের আমার মিডিয়াল রেক্টাস রিসেকশন করলে কাজ হবে, প্রয়োজনে এক চোখে, অথবা এটা অল্প আছে অ্যাঙ্গেল, কিন্তু যদি লার্জ অ্যাঙ্গেল এজোট্রোপিয়া, ইনফ্যান্টাল এজোট্রোপিয়া হয়, সেক্ষেত্রে আমাদের বাইমিডিয়াল রিসেকশন করতে হয়, দুইটা মিডিয়াল রেক্টাসকে রিসেকশন করে দিতে হয়। 1 মিলিমিটার রিসেকশন করলে কতটুকু কারেকশন, কত ডিগ্রি কারেকশন হয়? 3 ডিগ্রি। বলো। 1 মিলিমিটার রিসেকশন করলে 2.5 ডিগ্রি হবে। তাহলে এটা যদি মনে করো যে এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, রিসেকশন কতটুকু করা যায়, ম্যাক্সিমাম কতটুকু রিসেকশন করা যায়? 8 মিলিমিটার। পাগল নাকি? 8 মিলিমিটার ইজ টু হাই। 8 মিলিমিটার 6 রিসেকশন করলে তো 6 হ্যাঁ? মিলিমিটার। কত? মিডিয়াল একটা 6 মিলিমিটার। 6.5 স্যার। আফসানা জেরিন বলো তো কতটুকু রিসেকশন, ম্যাক্সিমাম রিসেকশন বা রিসেকশন মিডিয়াল রেক্টাসে করা যায়? স্যার 5.5 মিলিমিটার হচ্ছে রিসেকশন করা যাবে, আর রিসেকশন হচ্ছে 8 মিলিমিটার করা যাবে মিডিয়াল হ্যাঁ, একটা। এইবার ঠিক কথা বলছে। 5 থেকে ম্যাক্সিমাম 6 মিলিমিটারের বেশি যদি রিসেকশন করি, তাহলে কি সমস্যা হবে? স্যার এক্সো হয়ে যাবে। এক্সো হবে না, কনভার্জেন্স হবে না, কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি হবে। যদি আমরা 5 মিলিমিটারের বেশি রিসেকশন করে দেই মিডিয়াল রেক্টাস, তাহলে তার কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি হবে, কনভার্স করতে পারবে না চোখ, তাহলে তার রিডিং এর সমস্যা হবে। ঠিক আছে, এক্সো হবে না। ওইখানে এক্সো হবে যখন তুমি ওভার কারেকশন করে ফেলছো। তাহলে আমার যদি এখানে যদি 30 ডিগ্রি বা 30 ডিগ্রি এজোট্রোপিয়া থাকে, তাহলে কতটুকু রিসেকশন করতে হবে? মানে 5 মিলিমিটারে কতটুকু কারেকশন হবে? 12 মিলিমিটার। 12 মিলিমিটার। সেই জন্য যদিও স্ক্রিনটা আমার এক চোখে, কিন্তু রিসেকশন করতে হবে দুই দিকেই, কারণ 12 মিলিমিটার 12 ডিগ্রি কারেকশন করতে আমার লাভ নাই, 12 বা 15 ডিগ্রি। তো এই জন্য আমরা কি করব, এক চোখে স্ক্রিন থাকলেও আমরা বাইমিডিয়াল রিসেকশন করব। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যদি এই পেশেন্টের কি সার্জারি করব? বলো সাবরিনা শারমিন, ডক্টর সাবরিনা শারমিন, বলো তো কি রিসেকশন কি সার্জারি করব এখানে? স্যার মিডিয়াল রেক্টাস রিসেকশন আর ইনফিরিয়র অবলিকটা স্যার উইকেনিং, ইনফিরিয়র অবলিক উইকেনিং করতে হবে। উইকেনিং কি ভাবে করা যায়? একটা করা যায়, শোনো, রিসেকশন করা যায়, তারপরে মায়োক্টমি করা যায়। মায়োক্টমি মানে একটা মাসেলটা আমি মাঝখান দিয়ে হাফ কেটে দিব, মানে ফুল লেন্থের মাসেলের অর্ধেক বলা হরাইজন্টালি কি করব, অর্ধেক কাটবো, তাহলে মাসেলের কিছু ফাইবার উইক হয়ে গেল, আর যেগুলো কাটিনি সেগুলো কাজ করবে, যেগুলো কেটে ফেলছি সেই মাসেল তার কাজ করতে পারবে সেই ফাইবার গুলো, ফলে তখন ইনফ্রা অবলিক উইক হয়ে যাবে। The easiest way of weakening of the oblique muscle is myectomy. পার্শিয়াল মায়োক্টমি করে দিলে আমার এটা হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, রিসেকশন। রিসেকশন ইজ ডিফিকাল্ট বিকজ ইট ইজ ইন দা behind the equator, the insertion is behind the equator, so it is not very easy procedure. ঠিক আছে, তাহলে এখানে শুধু মিডিয়াল রেক্টাস রিসেকশন করলে হবে না। আচ্ছা, একটা ইনফ্যান্টাল এজোট্রোপিয়া বাচ্চার তুমি রিসেকশন বা সার্জারি করবা কত বছর বয়সে? 2 বছরের ভিতর করতে স্যার ভাগো। প্রথম কথা হচ্ছে প্রিফারেবলি উইদিন দি ফার্স্ট ইয়ার অফ লাইফ, প্রিফারেবলি উইদিন দি ফার্স্ট ইয়ার অফ লাইফ। ম্যাক্সিমাম ওয়েট ইউ ক্যান ওয়েট আপ টু 2 ইয়ার্স। 2 বছরের পরে করলে
so many problem will arise. The child will develop severe amblyopia, so তার আর এটা খুব একটা ভালো কাজ হবে না। সো 1 বছরের মধ্যে করতে পারলে সবচেয়ে ভালো, ম্যাক্সিমাম 2 বছরের মধ্যে করে ফেলতে হবে। আচ্ছা, এখানে আমরা কি দেখাচ্ছি, এটাও ইনফ্যান্টাইল এজোটোপিয়ার একটা ফাইন্ডিংস, সেটা হচ্ছে ক্রস ফিক্সেশন, মানে লেফট সাইড রাইট আই দিয়ে সে লেফটের জিনিস দেখে, লেফট আই দিয়ে রাইটের জিনিস দেখে। রাইট সাইডে যেটা আছে সেটা লেফট চোখ দিয়ে দেখে, যেটা রাইট সাইডে আছে, লেফট সাইডে যেটা আছে সেটা রাইট আই দিয়ে দেখে, যেটা রাইট সাইডে আছে সেটা লেফট আই দিয়ে দেখে। এটাকে আমরা বলি ক্রস ফিক্সেশন। এই ক্রস ফিক্সেশনের সুবিধা কি? এই ক্রস ফিক্সেশনের সুবিধা হলো এই বাচ্চা খুব একটা অ্যামব্লিওপিয়া ডেভেলপ করবে না। এজোটোপিয়া থাকার পরেও যেহেতু সে ফোবিয়াটাকে ইউজ করতেছে, দুইটা ফোবিয়াকেই সে ইউজ করতেছে, এই জন্য এর খুব একটা অ্যামব্লিওপিয়া হবে না। এখানে কি হয়েছে, আমরা আগে বাম ছবিটা দেখি। বামে কি দেখতে পাচ্ছি? বামে দেখতে পাচ্ছি একটা বাচ্চা রাইট আই সোজা হয়ে আছে, লেফট আই বাঁকা, এজোটোপিয়া এবং ইনফ্রাঅবলিক ওভারঅ্যাকশন। ঠিক আছে, এই বাচ্চাটাকেই মনে করো এই বাচ্চা পরের, যদিও এটা এক না, তারপর বোঝানোর জন্য এটা বলা হচ্ছে। প্রথমে সে রাইট আই দিয়ে ফিক্সেশন করছে, তখন লেফট আই এজোটোপিক হয়ে আছে। এরপরে সে লেফট আই কে এজোটোপিক হয়ে আছে, রাইট আই দিয়ে ফিক্সেশন করতেছে। তাহলে এটাকে আমরা এটাকে আমরা বলি অল্টারনেট ফিক্সেশন। এখানেও বাচ্চার অ্যামব্লিওপিয়া কি হবে, বেশি হবে না কম হবে? হবে না। ভেরি গুড। কোনটাতে হবে যদি হয়? ইউনিল্যাটারাল ইজোট্রপিয়া থাকলে, যেটা কম ব্যবহার করবে। যদি আমার রাইট আই বেশি ব্যবহার করে তাহলে লেফট হবে, যদি লেফট আই বেশি ব্যবহার করে ফিক্সেশনের জন্য তাহলে রাইট হবে। যেটা কম ব্যবহার করবে সেটাতে একটু অ্যামব্লিওপিয়া হতে পারে। আচ্ছা, এখানে আমরা কি দেখতেছি, উপরের ছবিটা দেখো, দুইটা চোখ সোজা, তাই না? যখন একটা চোখকে কভার করলাম তখন কি হলো, এই চোখটা আচ্ছা উঠে গেল, আর যে চোখটা ওপেন আছে সেটাতে কি হলো? কিছুই হলো না, সেটাতে কোনো চেঞ্জ আসলো না। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে ডিসোসিয়েটেড ভার্টিক্যাল ডেভিয়েশন। এজোটোপিয়ার বাচ্চার ইনফ্রাঅবলিক ওভারঅ্যাকশন থাকতে পারে, ক্রস ফিক্সেশন থাকতে পারে এবং ডিবিডি থাকতে পারে। ইন ডিবিডি, when we will cover one eye, the eye under cover will elevate upwards, but the open eye, there will be no change in the open eye. কিন্তু তা তো হওয়ার কথা ছিল না। আমরা একটা ছবি দেখি, এই যে দেখো উপরে একদম বাম দিকে তাকাও, উপরে এখানে কি আছে? বামের উপরে চোখে কি আছে? এক্সোট্রপিয়া আছে, তাই না? রাইট আইতে এক্সোট্রপিয়া আছে। আচ্ছা, যখন আমি ফিক্সিং আই, এটা লেফট আই হলো ফিক্সিং আইকে যখন কভার করলাম তখন রাইট আইতে কি চেঞ্জ আসলো? The right eye moves inward to take fixation. ঠিক আছে। তখন লেফট আইয়ের কি চেঞ্জ আসলো? এটা কি জন্য হলো? এটা হলো ডিউ টু হেরিংস ল। আমরা দেখতে পাচ্ছি যখন রাইট আইটা, কারসারটাই খুঁজে পাই না, এই যে আমরা দেখতে পাচ্ছি যখন রাইট আই ইনওয়ার্ড মুভ করলো, তার মানে মিডিয়াল রেকটাসকে কন্ট্রাক্ট করলো, তো ইকুয়াল কন্ট্রাকশন হবে ল্যাটারাল রেকটাসে। তার অ্যাগনিস্টিক হচ্ছে কন্ট্রাল্যাটারাল ল্যাটারাল রেকটাস। সেই কন্ট্রাল্যাটারাল ল্যাটারাল রেকটাসে ইকুয়াল স্টিমুলেশন আসলো,
ফলে ল্যাটারাল রেকটাস কন্ট্রাক্ট করলো, যে আইটা ফিক্সিং আই ছিল সেটা এখন ল্যাটারাল রেকটাস কন্ট্রাক্ট করে এটা এক্সোট্রপিয়া হয়ে গেল, এটা সোজা হয়ে গেল, তাই তো? আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে কি হওয়ার কথা ছিল? যখন এটা এলিভেশন হবে তখন এটাতেও তো চেঞ্জ হবে নাকি? কিন্তু এখানে কোনো চেঞ্জ আসে নাই। মানে এই দিস ডিভিডি ডিসোসিয়েটেড ভার্টিক্যাল ডেভিয়েশন, ডেভিয়েশন হলো ভার্টিক্যাল, আর কি জন্য হলো? ডিসোসিয়েশনের জন্য। when the eyes are dissociated there is spontaneous elevation of the eye under cover. এটা যদি আমরা এই চোখ কভার করি একই ঘটনা হবে, এটা এলিভেশন হবে, এটা নরমাল থাকবে। তাহলে this does not follow the Hering's law. এটা এলিভেশন হয়েছে সেই হিসেবে এটাও এলিভেশন হওয়ার কথা, কারণ আমরা জানি সুপিরিয়র ক্লাস দুটো একসাথে কাজ করে এবং এলপিএস দুটো একসাথে কাজ করে, এই জন্য উপরে উঠে যায়, দুটাই একসাথে উপরে উঠে যায়। কিন্তু এটা উঠে গেছে, এটা ওঠে নাই, এই জন্য এটাকে আমরা বলতেছি যে হেরিংস ল এখানে কাজ করে না। ডিভিডি মানে হচ্ছে যেখানে হেরিংস ল কাজ করবে না, অনলি দি আই আন্ডার কভার এলিভেশন হবে। এইটা আমরা পাবো এইরকম ইনফ্যান্টাইল এজোট্রপিয়াতে, আমরা এরকম পেতে পারি। আমরা যে চোখটাকে কভার করব সেই চোখটা উপরে উঠে যাবে, ঠিক আছে? ইটিওলজি কি, কেন এটা হয়, ইট ইজ স্টিল নট ভেরি ক্লিয়ার। তাহলে আমরা ইনফ্যান্টাইল এজোট্রপিয়াতে আমরা পেলাম ইনফ্রা অবলিকের ওভারঅ্যাকশন থাকতে পারে, তারপরে ডিভিডি থাকতে পারে, তারপরে ক্রস ফিক্সেশন থাকবে, হ্যাঁ ক্রস ফিক্সেশন থাকবে স্যার, ক্রস ফিক্সেশন থাকতে পারে, আর একটা কি রিফ্র্যাক্টিভ থাকতে এরর পারে? থাকবে না, রিফ্র্যাক্টিভ এরর খুব একটা চেঞ্জ থাকবে না। কিসে চেঞ্জ থাকবে না? রিফ্র্যাক্টিভ এরর স্যার বলছেন খুব একটা চেঞ্জ চেঞ্জ হবে থাকবে না। না, the refractive error which is present in the child is not contributory. জি স্যার। There is no contribution of this refractive error in the formation of squint. কন্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমরা আসি আরেকটা কি থাকে বলো তো? ইনফ্যান্টাইল এজোট্রপিয়ার আরেকটা সাইন থাকে, 30% কেসে নিস্টেগমাস থাকে, এবং আমরা এই জন্য এটা ডিডি কি হবে? ইনফ্যান্টাইল এজোট্রপিয়ার ডিডি কি হবে? বাইলেটারাল 60 পলসি হতে পারে স্যার। 6 না পলসি হতে পারে। কিভাবে এটাকে এক্সক্লুড করবা? 6 না পলসি আছে কিনা? এটা যে প্যারালাইটিক স্কুইন, কিভাবে বুঝবা? ডক্টর হাসান বলো, ডক্টর হাসান। ডলসাইড ফেনোমেনন বা ডলসাই ম্যানুভার দিয়ে এটাকে আমাদের বুঝতে হবে। আমরা মাথাটাকে একদিকে ঘুরাই দিব, চোখটা আরেক দিকে যাচ্ছে কিনা, তাই না? আমরা মাথাটা প্রথমে ডান দিকে ঘুরাবো, তাহলে চোখগুলা বাম দিকে চলে আসবে, আবার বাম দিকে ঘুরাবো, তখন দুইটা চোখই ডান দিকে চলে যাবে। তাহলে ল্যাটারাল রেকটাস যদি ভালো থাকে তাহলে চোখ ডানে যাবে, অর্থাৎ অ্যাবডাকশন হবে। যদি ল্যাটারাল রেকটাস ভালো না থাকে তাহলে অ্যাবডাকশন হবে না। এইভাবে আমরা বুঝবো যে এটা আসলে নন প্যারালাইটিক স্কুইন। আর যদি অ্যাবডাকশন না হয় তখন বুঝে যাব এটা আসলে প্যারালাইটিক স্কুইন। আর কি ডিডি হবে বলো? আর কি ডিডি হবে এটার? স্যার ডুয়েন্স রিট্রাকশন সিনড্রোম হতে পারে। ডুয়েন্স রিট্রাকশন সিনড্রোম, ভেরি গুড। বাইল্যাটারাল ডুয়েন্স রিট্রাকশন সিনড্রোম হতে পারে, ইউনিল্যাটারাল ডুয়েন্স। তাহলে এটা ডুয়েন্স না কিভাবে বুঝবা? ডুয়েন্সে তো পালপেব্রাল ফিশার হাইটটা দেখো স্যার। আপনার মধ্যে করা লাগবে। প্রথম কথা হচ্ছে আমরা যদি এজোট্রপিয়া অবস্থায় পাই তাহলে তো পালপেব্রাল ফিশার হাইট এরকম থাকবে না, এটা তখন ন্যারো হয়ে যাবে। আমরা যদি দেখি এই যে আমরা নিচের ছবিটা দেখি, হ্যাঁ একদম নিচের ছবিটা দেখো বি, এখানে দেখো মাঝখানে যখন একদম মাঝের ছবিটা দেখো, স্লাইড এজোট্রপিয়া আছে তো নাকি? নিচের ছবিটা দেখো, এজোট্রপিয়া আছে না? আছে স্যার।
আচ্ছা, এবার যখন সে রাইট গেজে গেল তখন লেফট আই এজোট্রপিক আইটা কেমন হলো, পালপেবল অ্যাপারচার কেমন হলো? ন্যারো ন্যারো হয়ে গেছে। এটার দেখো আর এটা দেখো, এটা ন্যারো হয়ে গেছে। কি জন্য ন্যারো হলো? মিডিয়াল নেটার কো-কন্ট্রাকশন হয় স্যার এখানে। Co-contraction of the medial rectus and Medial and lateral lateral rectus. So the eyeball is retracted backwards. So the palpebral aperture becomes narrow. As the eyeball is retracted backwards due to co-contraction of the medial and co-contraction কেন হলো? স্যার অ্যাবারেন্ট ডিজেনারেশনের জন্য। মানে কি হয়েছে আসলে? অ্যাবারেন্ট ডিজেনারেশন তো হয়েছে, কি হয়েছে? থার্ড স্যার 6 নার্ভ আর থার্ড নার্ভের দুইটার ইনারভেশন দুইটা একসাথে স্টিমুলেট হয়। আরে ভাই, এখানে হচ্ছে সিক্স নার্ভ ডেভেলপই করেনি, এখানে থার্ড নার্ভের ব্রাঞ্চ মিডিয়াল রেকটাসে গেছে, থার্ড নার্ভেরই একটা ব্রাঞ্চ ল্যাটারাল রেকটাসে গেছে, থার্ড নার্ভেরই একটা কিছু ফাইবার ল্যাটারাল রেকটাসে গেছে। সেই জন্য যখন থার্ড মিডিয়াল রেকটাসকে ল্যাটারালি যাইতে হলে তো মিডিয়ালি যাইতে হলে তো মিডিয়াল রেকটাসে কাজ করতে হবে, ফলে দুইটা মাসেল একই সময় কাজ করতেছে, ফলে এটা রিট্রাক্টেড হয়ে যাচ্ছে, ফলে পালপেবল অ্যাপারচার ন্যারো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ডুয়েন্স হলো না। আচ্ছা, এখন বলো আর কি হতে পারে? এই যে ইনফ্যান্টাইল এজোটোপিয়া, এটাকে কিন্তু আমরা অনেক সময় বলি যে নিস্টেগমাস ব্লকেজ সিনড্রোম। মানে এই যে ইনফ্যান্টাইল এজোটোপিয়া বাচ্চাটার হয়েছে, এটা আসলে বাচ্চার চোখে there is a strong tendency to develop nystagmus. To reduce nystagmus, the eyeball is directed inwards. আইবলটাকে কন্ট্রাক্ট করে ভিতর দিকে নিয়ে গেছে, ফলে তার নিস্টেগমাসটা কমে গেছে, নিস্টেগমাস ব্লকেজ সিনড্রোম। আচ্ছা, এইটুকুই চলবে, ভালোই বলছো। এটা কি? এটা এই বাচ্চাটার এজোডেভিয়েশন হয়েছে এট দ্য এজ অফ 3 ইয়ার্স। তাহলে এটা কি হওয়ার সম্ভাবনা? অ্যাকুট অনসেট এজোট্রপিয়া হতে পারে স্যার। হ্যাঁ, অ্যাকুট অনসেট এজোট্রপিয়া এমবায়োপিয়া হওয়ার সম্ভাবনা। অ্যাকুট অনসেট এজোট্রপিয়া সাধারণত আরেকটু বয়সে হয়, 9-10 বছর, 8 বছর। অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া স্যার। আচ্ছা শোনো, এই বাচ্চার ইতিহাস হলো, বাচ্চার মা বলতেছে তার মাঝে মাঝে দেখতাম এরকম চোখটা একটু বাঁকা হয়ে যায়, পরে দেখি আবার সোজা হয়ে গেছে, কিন্তু এখন দেখি যে এখন আর সোজা হচ্ছে না। তাহলে এটা কি? ইন্টারমিডিয়েট এজোট্রপিয়া ছিল, এখন ম্যানিফেস্ট হয়ে গেছে, এখন কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে এটা কি হওয়ার সম্ভাবনা? অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া। ভেরি গুড, এটা হচ্ছে অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া। প্রথমে ইন্টারমিডিয়েট থাকে, পরে পার্মানেন্ট হয়ে যায়। মানে মনে করো যে সে যখন অনেকক্ষণ পড়াশোনা করছে, কাছে খাতার মধ্যে অঙ্ক করছে, হ্যাঁ, তখন তার এরকম, তখন ওখান থেকে বেরোনোর পরে দেখা যাচ্ছে চোখটা বাঁকা হয়ে গেছে, পরে আবার খেলাধুলা করতেছে, চোখ সোজা হয়ে গেছে। খেলাধুলার সময় তো আর অ্যাকোমোডেশন বেশি করা লাগে না, দৌড়াদৌড়ি করতেছে, তখন আবার সোজা হয়ে গেছে। কিন্তু এই করতে করতে এক সময় এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো যদি তার হিস্ট্রি থাকে, 2 থেকে 5 বছর বয়সের বাচ্চা, যদি তার প্রিভিয়াস হিস্ট্রি থাকে যে ইন্টারমিডিয়েট এজোট্রপিয়া ছিল, নাও ইট ইজ কনস্ট্যান্ট, সো ইট ইজ মোস্ট লাইকলি এটা অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া। এটার এখন এটাকে কি করতে হবে? এই বাচ্চার কি 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 টেস্ট করতে হবে? সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করতে হবে স্যার। এটা আমরা সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করলাম। আচ্ছা, এখন রিফ্র্যাকশন করে দেখলাম তার হাইপারমেট্রোপিয়া আছে, হাইপারমেট্রোপিয়া হচ্ছে +8 ডায়োপ্টার। তাহলে তুমি কি মনে করো, এটা কি অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া? আচ্ছা, অ্যাকোমোডেটিভ এজোট্রপিয়া কি আমরা আগে বুঝি। আমরা জানি যে যখন আমার চোখে, আমরা যখন কাছের থেকে কোনো জিনিস দেখার চেষ্টা করি, তখন রেটিনাতে একটা ব্লাড ইমেজ তৈরি হয়। ইমিডিয়েটলি অ্যাট দ্য বিগিনিং অফ নিয়ার ভিশন, a blood image from the near object is formed in the retina,
and due to this blood image, when this blood image goes to the visual cortex immediately send information to the frontal eye field area. That means frontal lobe যে frontal eye field area সেখানে সে একটা স্টিমুলাস পাঠায়। সেই স্টিমুলাস পাঠানোর ফলে আমরা যদি দেখি আই, তারপর অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক, ল্যাটারাল জেনিকুলেট বডি, অপটিক রেডিয়েশন অফ ভর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স থেকে কোথায় গেল? ভিজুয়াল কর্টেক্স থেকে কখন যাবে? যখন রেটিনাতে একটা ব্লাড ইমেজ তৈরি হবে, মানে দেখা যায় না এরকম একটা ইমেজ, তখন সে কি করবে? ফ্রন্টাল আই ফিল্ড এরিয়াতে স্টিমুলেশন পাঠাবে। ফ্রন্টাল আই ফিল্ড এরিয়া থেকে তখন ডাইরেক্টলি সে এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসকে স্টিমুলেট করবে এবং মিডিয়াল রেক্টাস সাব নিউক্লিয়াস অফ বোথ আইকে স্টিমুলেট করবে। এডিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াসকে স্টিমুলেট করার জন্য তখন তোমার প্যারাসিম্প্যাথিক স্টিমুলেশন হবে, পিপল কনস্ট্রিক্ট করবে এবং সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করার জন্য অ্যান্টেরিয়র কার্ভেচার অফ দ্য লেন্স বেড়ে যাবে। আর মিডিয়াল রেক্টাস কন্ট্রাকশন করার জন্য কনভার্জেন্স অফ দ্য আইবল হলো। দিস থ্রি ফেনোমেনন ইজ কল্ড নিয়ার রেসপন্স। তাহলে তিনটা জিনিস হবে, একটা হলো কনস্ট্রিকশন অফ পিপল, অ্যাকোমোডেশন দ্যাট মিনস ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স and convergence of the eyeball. These three response we call near response. এটা আমাদের নরমালি ঘটে। এখন যদি মনে করো যে আমার এই বাচ্চাটার যদি মনে করো +3 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া থাকে, তাহলে সে যখন দূরের জিনিস দেখবে তখন কি ক্লিয়ার দেখবে? দেখবে না। দূরের কাছে দুইটাই ঘোলা দেখবে স্যার। হ্যাঁ, তো দূরে যেহেতু সে ঘোলা দেখবে, এই ঘোলাটাকে ওভারকাম করার জন্য, অর্থাৎ এখানে হাইপারমেট্রোপিয়া মানে আমার যে রেটা রেটিনার পিছনে যায় পড়ছে, এই রেটিনার পিছনের রেটাকে সে যদি আরেকটু কনভার্স করাইতে পারে তাহলে সে রেটিনাতে ফেলতে পারবে। সেই জন্য সে কি করবে? নিজের পাওয়ার নিজেই বাড়াবে। তার মানে দূরে দেখার সময়ও সে অ্যাকোমোডেশন করবে। দ্যাট মিনস লেন্সের অ্যান্টেরিয়র সারফেসের কার্ভেচারটা বাড়াই দিবে বাই দি অ্যাক্ট অফ অ্যাকোমোডেশন। ফলে তার লেন্সের কনভার্জিং পাওয়ারটা বেড়ে গেল। ফলে ওই যে রেটা রেটিনার পিছনে পড়ছিল তখন সেটা রেটিনাতে পড়বে। ফলে সে জিনিসটা দেখতে পাবে। কিন্তু দেখতে যে সে কি করতেছে? সে কিন্তু দূরেও অ্যাকোমোডেশন করতেছে। এখন দূরে যদি 0 করার কথা ছিল সেখানে সে 3 অ্যাকোমোডেশন করলো, মনে করো কথার কথা, তাহলে কাছে সে কত অ্যাকোমোডেশন করবে? তাহলে তো 6 অ্যাকোমোডেশন করে ফেলবে। কাছে তার 3 করার কথা ছিল, দূরে 0 হওয়ার কথা ছিল। তাহলে এখানে অ্যাকোমোডেশন দূরেও করছে, কাছেও করছে, কাছে একটু বেশি করে ফেলছে। তো যখনই অ্যাকোমোডেশন হবে তখনই তো কনভার্জেন্স হবে। ফলে মিডিয়াল রেক্টাস এক্সেসিভ ওয়ার্ক করবে। এই এক্সেসিভ ওয়ার্ক করতে করতে প্রথম দিকে মাঝে মাঝে করতো, এখন একদম কনস্ট্যান্টলি মিডিয়াল রেক্টাস এক্সেসিভ ওয়ার্ক অবস্থায় রয়ে গেছে। দিস ইজ রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ হাইপারমেট্রোপিয়া। মানে তাহলে অ্যাকোমোডেশনটা কেন বেশি হয়েছে? ডিউ টু রিফ্র্যাক্টিভ এরর। সেই জন্য এটা হলো রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ হাইপারমেট্রোপিয়া। তাহলে এটা চিকিৎসা কি? এটা চিকিৎসা হলো আমার ফুল সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন কারেকশন দিতে হবে। ফুল সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন কারেকশন মানে কি? মানে হচ্ছে আমি অ্যাট্রোপিন অথবা সাইক্লোপেন্টোলেট দিয়ে যে রিফ্র্যাকশন করে যা পাবো, যদি আমি দেখা যায় 6 এ নিউট্রাল হয়, তাহলে আমার ওয়ার্কিং ডিস্টেন্সের 1 বাদ দিয়ে পুরোটা দিয়ে দেবো, অর্থাৎ 6 হলে আমি 4.5 দিয়ে দেবো। কিন্তু বাচ্চার যদি স্কুইন না থাকতো তাহলে কিন্তু আমি 2.5 বাদ দিতাম, অর্থাৎ 1.5 বাদ দিতাম ওয়ার্কিং ডিস্টেন্সের জন্য, আর 1 বাদ দিতাম আমি সাইক্লোপ্লেজিয়া করছি সেই জন্য। তাহলে আমি 2.5 বাদ দিতাম যদি স্কুইন না থাকতো। যেহেতু স্কুইনটা আছে সেই জন্য আমি 2.5 বাদ দিইনি, আমি শুধু ওয়ার্কিং ডিস্টেন্সটা বাদ দিছি। ওই যে সাইক্লোপ্লেজিয়ার জন্য যে 1 বাদ দেওয়া দরকার ছিল সেটা বাদ দিইনি। এই জন্য 6 এর জায়গায় 6 দিয়ে নিউট্রাল হয়েছে, +6 দিয়ে আমি 4.5 দিয়ে দিছি। কিন্তু স্কুইন না থাকলে তাহলে আমি 3 দিতাম, ইয়া কি বলে 3.5 দিতাম। বলো কি বলছিলা? কেউ কিছু বলছো? কথা বলো। এই বাবলু,
স্যার বুঝছো কথাটা? বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা আসি, তাহলে আমরা যখন এই বাচ্চাকে চশমা দিলাম, চশমা দিলে কি হলো? এজোটোপিয়া কারেকশন হয়ে গেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমরা যদি রিফ্র্যাক্টিভ এরর করে তার +9 বা 8 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া পাই, তাহলে কি এটা অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া? দ্যাট মিন্স রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া? বলে না, এসেনশিয়াল হবে। আমরা বলছি যে 2 থেকে 6 ডায়োপ্টার পর্যন্ত, অর্থাৎ নট হাই হাইপারমেট্রোপিয়া। হাই হাইপারমেট্রোপিয়া কাকে বলে? when the hypermetropia is more than 6 diopter. হাই হাইপারমেট্রোপিয়াতে অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া হয় না। কেন হয় না? বিকজ the image formed in the retina is so blurred the visual cortex does not respond at all. কোনো রেসপন্ডই করে না। কিন্তু যখন 2 + 2 + 3 + 4 + 5 যখন হাইপারমেট্রোপিয়া থাকে, তখন যে ব্লাড ইমেজ রেটিনাতে তৈরি হয়, সেই ব্লাড ইমেজটা পার্শিয়ালি ব্লাড। So the visual cortex responds and send impulse to the frontal epithelial area, so that frontal epithelial area causes contraction of the stimulates the medial rectus subnucleus of both eye and the Edinger-Weisbach nucleus of both eye, both side. তাহলে অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া সাধারণত রিফ্র্যাক্টিভ এরর থাকবে 2 থেকে 6 এর নিচে, আর 6 এর উপরে যখন রিফ্র্যাক্টিভ এরর থাকবে সেখানে অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া হবে না, কিন্তু গ্রস অ্যাম্বলায়োপিয়া হবে। যেহেতু ওই এত ব্লাড ইমেজ পেশেন্টের যে ব্রেন ভিজুয়াল কর্টেক্স ডু নট রেসপন্ড এট অল, সো দি নো কমিউনিকেশন ডেভেলপস বিটুইন দি আই অ্যান্ড দি রেটিনা অ্যান্ড দি ভিজুয়াল কর্টেক্স, সো দি পেশেন্ট ডেভেলপস গ্রস অ্যাম্বলায়োপিয়া। পরিষ্কার হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি এই পেশেন্টের যখন আমার এজোটোপিয়া ছিল, এটা আমি চশমা দিলাম, তখন এটা সোজা হয়ে গেছে। তাহলে এটা পরিষ্কার, এটা ফুললি অ্যাকোমোডেটিভ রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ হাইপারমেট্রোপিয়া। মানে অ্যাকোমোডেশন বেশি হয়েছে ডিউ টু রিফ্র্যাক্টিভ এররের জন্য, এবং এটা যেহেতু ফুল কারেকশন হয়ে গেছে, তাহলে এটা হলো ফুললি অ্যাকোমোডেটিভ রিফ্র্যাক্টিভ, দ্যাট মিন্স রিফ্র্যাক্টিভ ফুললি অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া। এখন আমরা আসি আরেকটা ছবি দেখি। এইখানে দেখো, এই পেশেন্টের স্ক্রিনটা অনেক বেশি ছিল, ঠিক আছে? এজোট্রোপিয়া ইন দ্য লেফট আইতে তার অনেক এজোট্রোপিয়া ছিল। চশমা দেওয়ার পরে বাচ্চার এজোট্রোপিয়া কমে গেছে, কিন্তু পুরোপুরি সারে নাই। তাহলে এটা কি? পার্শিয়ালি স্যার। তাহলে এটা হলো পার্শিয়ালি অ্যাকোমোডেটিভ রিফ্র্যাক্টিভ টাইপ, কিন্তু পার্শিয়ালি অ্যাকোমোডেটিভ। তাহলে রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোট্রোপিয়া 2 রকম, একটা হচ্ছে ফুললি অ্যাকোমোডেটিভ আর একটা হলো পার্শিয়ালি অ্যাকোমোডেটিভ হাইপারমেট্রোপিয়া। কিছুটা কারেকশন হয়েছে, তখন কি করবা তুমি? এটা সার্জারিতে যাব স্যার। এটা রেস্ট অফ দা ডেভিয়েশন ইজ কারেক্টেড বাই সার্জারি। আচ্ছা, এখন এই যে ফুললি অ্যাকোমোডেটিভ, এটা কতদিন চশমাটা পরবে বাচ্চাটা? Fully accommodative esotropia, refractive accommodative esotropia usually persists throughout the life. In a few cases, when the child grows up and becomes adult, the hypermetropia চলে যায় এবং তার এই এজোট্রোপিয়াও ভালো হয়ে যায়, চশমা পরার দরকার হয় না। কিন্তু মেজরিটি কেসে দিস fully accommodative refractive esotropia persist throughout the life. ঠিক আছে? অর্থাৎ সারা জীবনই তাকে চশমা পড়তে হবে। জি স্যার। আচ্ছা, এটা দেখো, আমরা প্রথমে পিকচার এ দেখি। এতে কি দেখতে পাচ্ছি? এ হচ্ছে লেফটে এজোট্রোপিয়া, তাই তো? এরপরে আমরা দিলাম, এই যে দেখো বি, দেখো বিতে যখন আমরা রিফ্র্যাক্টিভ কারেকশন দিলাম,
রিফ্র্যাক্টিভ কারেকশন প্লাস লেন্স দেওয়ার পরে এটা সোজা হয়ে গেল, তাই তো? জি স্যার। কিন্তু যখন আমরা কিন্তু না সরি, এখানে দেখো এজোট্রপিয়া লেফট রাইট আইতে এজোট্রপিয়া আছে কিন্তু, হ্যাঁ আছে না? কথা বলো। জি স্যার। স্যার আছে, কারেকশন হয়নি। কিন্তু যখন আমি দেখা যাচ্ছে না, একটা হ্যাঁ কি কি বললা? অর্থাৎ রিফ্র্যাক্টিভ কারেকশন দেওয়াতে এজোট্রপিয়া ফুল কারেকশন হলো না, তখন আমরা কি করলাম? বাইফোকাল দিলাম, নিচে রিডিং পাওয়ার দিয়ে দিলাম। রিডিং পাওয়ার দেওয়াতে কি হলো? এজোট্রপিয়া কারেকশন হয়ে গেল। তাহলে এটা কি টাইপের? এটা হচ্ছে নন রিফ্র্যাক্টিভ। এটা রিফ্র্যাকশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। কিসের সাথে সম্পর্ক আছে? ডিউ টু হাই এসিএ রেশিও। হাই এসিএ রেশিওর জন্য যখন এজোট্রপিয়া হবে তখন রিফ্র্যাক্টিভ কারেকশন দেওয়ার পরেও এজোট্রপিয়া কারেকশন হবে না, এবং সেই ক্ষেত্রে এজোট্রপিয়াটা কোথায় থাকবে? অনলি ফর নিয়ারে থাকবে, ডিস্টেন্সে থাকবে না। নিয়ারের সময় দেখবা এজোট্রপিয়া আছে, ডিস্টেন্সে এজোট্রপিয়া নাই। তার মানে এটা হচ্ছে ডিউরিং অ্যাকোমোডেশন, যখন দূরে মানে কাছে যখন অ্যাকোমোডেশন করতেছে তখনই এজোট্রপিয়া হচ্ছে। তার মানে কনভার্জেন্স ইজ এক্সেস। এখানে কি অ্যাকোমোডেশন নরমাল না হাইপার অ্যাকোমোডেশন? এক্সেস অ্যাকোমোডেশন না নরমাল অ্যাকোমোডেশন? এক্সেস স্যার, এক্সেস, কনভার্জেন্স এক্সেস। এই যে দেখো গোলমাল করে ফেলছো। অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স অ্যাকোমোডেশন রেশিও। অ্যাকোমোডেশন যদি 3 হয়, 3 ডায়াপ্টার হয়, তাহলে কত প্রিজম ডায়াপ্টার তোমার ইয়া হবে, কনভার্জেন্স হবে? 1 স্যার। 1 ওয়ান। শোনো, 1 ডায়াপ্টার অ্যাকোমোডেশনের জন্য 3 to 5 প্রিজম ডায়াপ্টার কনভার্জেন্স হয়। 1 ডায়াপ্টার অ্যাকোমোডেশনের জন্য 3 to 5 ডায়াপ্টার কনভার্জেন্স হয়। এখন তাহলে রেশিও হলো উপরে 3 নিচে 1, ঠিক আছে? অথবা উপরে 4 নিচে 1, অর্থাৎ 4:1। অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স হলো 4 আর অ্যাকোমোডেশন হলো 1। তাহলে কাছে দেখার সময় যদি তুমি 3 ডায়াপ্টার অ্যাকোমোডেশন করো তাহলে কত প্রিজম ডায়াপ্টার কনভার্জেন্স করবা? 12 স্যার। 12 থেকে 15 বা 9 থেকে 15 পর্যন্ত প্রিজম ডায়াপ্টার আমরা কনভার্জেন্স করব। এখন যদি একটা এই ছেলেটার এসিএ রেশিও এমন হয় যে মানে 1 ডায়াপ্টারের জন্য কনভার্জেন্স হচ্ছে তোমার 8 ডায়াপ্টার, 8 প্রিজম ডায়াপ্টার, তাহলে 3 এর জন্য কত হবে? 24। 24। তাহলে বাড়লো কোনটা? কনভার্জেন্স, অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স। অ্যাকোমোডেশন কিন্তু বাড়ে নাই, তার মানে হচ্ছে সে নরমাল অ্যাকোমোডেশন করবে কিন্তু কনভার্জেন্স হবে এক্সেস। সেই জন্য এটার নাম হলো অ্যাকোমোডেটিভ কনভার্জেন্স ডিউ টু হাই এসিএ রেশিও। এখানে অ্যাকোমোডেশন নরমাল হবে কিন্তু কনভার্জেন্সটা অ্যাকোমোডেশনের তুলনায় রেশিওতে হবে না, এক্সেস কনভার্জেন্স হবে। কিন্তু এই এক্সেস কনভার্জেন্স কখন হবে? যখন অ্যাকোমোডেশন করতে যাব, অন্য সময় হবে না। সেই জন্য এটাকে বলতেছি নন রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এসোট্রপিয়া ডিউ টু হাই এসিএ রেশিও। অ্যাকোমোডেটিভ কেন বলতেছি? কারণ অ্যাকোমোডেশন করলেই তো এটা হচ্ছে, নর্মাল সময় তো হচ্ছে না, সেই জন্য আমরা বলতেছি এটা অ্যাকোমোডেটিভ। কিন্তু এখানের সাথে রিফ্র্যাক্টিভের কোনো সম্পর্ক নাই, সেই জন্য এটা নন রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ ডিউ টু হাই এসিএ রেশিও। মানে নর্মাল অ্যাকোমোডেশনে কনভার্জেন্সটা এক্সেস হয়। ক্লিয়ার? আচ্ছা, আমার মনে হয় আজকে শেষ করি, অনেক হয়ে গেছে, পরে আবার একটা নেক্সট কোয়েশ্চেন ক্লাস। ছিল। হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল স্যার। কি বলতেছো? জোরে বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার এসি বাই এ রেশিও হাইপো অ্যাকোমোডেশনও হতে পারে না স্যার?
হাইপার অ্যাকোমোডেশন, এক্সেস Hypo. অ্যাকোমোডেশন, এক্সেস কনভার্জেন্স, সেটা তো রেশিও ঠিক থাকবে। মনে করো যদি তোমার অ্যাকোমোডেশন 3-এর জায়গায় 6 করো, তাহলে 3-এর সময় যখন হতো তোমার মনে করো 12, তাহলে 6-এর সময় হবে 24। কিন্তু সেটা তো অ্যাকোমোডেশন বেশি দেখে কনভার্জেন্স বেশি হলো, যেটা রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ টাইপে হয়। ওখানে অ্যাকোমোডেশন বেশি হয়েছে, সেই জন্য কনভার্জেন্সও বেশি হয়েছে, কিন্তু রেশিও ঠিকই ছিল। আর এখানে হচ্ছে অ্যাকোমোডেশন নরমাল করছে, কিন্তু তোমার কনভার্জেন্স বেশি। কনভার্জেন্স বেশি, রেশিওতে বেশি। এই জন্য বাচ্চাটার মনে করো রিফ্র্যাক্টিভ এররও আছে, ঠিক আছে? এখানে মনে করো মিক্স টাইপ রিফ্র্যাক্টিভ এরর আছে, সেই জন্য দূরেও অ্যাকোমোডেশন করে, সেই জন্য তার এজোটোপিয়া হয়েছে। সেই এজোটোপিয়া কারেকশন হয়ে গেছে যখন আমি রিফ্র্যাক্টিভ লেন্স দিয়ে দিছি, তখন দূরে আর অ্যাকোমোডেশন করতেছে না। কিন্তু কাছে যখন সে করতেছে, তখন তার নর্মাল অ্যাকোমোডেশন করলেও ওই চশমা দিয়ে সে নর্মাল একটা দূরের চশমা দিয়ে, অর্থাৎ ডিস্টেন্স পাওয়ার দিয়ে যখন কাছের জিনিস দেখতেছে, তখন সে নর্মাল অ্যাকোমোডেশন করতেছে, এক্সেস অ্যাকোমোডেশন করতেছে না এখন। কিন্তু হাই এসিএ রেশিও থাকার জন্য এক্সেস কনভার্জেন্স হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। স্যার এক্ষেত্রে যদি হাইপো অ্যাকোমোডেশন থাকতো তাহলেও কি এটা AC/A রেশিও বাড়তো না স্যার? হ্যাঁ, আরেকটা তুমি এটা নিয়ে আসলে, আমি আজকে আর আনতে যাচ্ছিলাম না। তাহলে নন রিফ্র্যাক্টিভ আবার 2 রকম। রিফ্র্যাক্টিভ অংশে আমরা 2 রকম, একটা হচ্ছে ফুললি অ্যাকোমোডেটিভ, একটা পার্শিয়ালি অ্যাকোমোডেটিভ। আর নন রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ এজোটোপিয়া 2 রকম। একটা হচ্ছে ডিউ টু হাই এসিএ রেশিও where the accommodation is normal but the in relation to accommodation convergence is excess। এটা হচ্ছে নরমাল অ্যাকোমোডেশন হবে। আর একটা হচ্ছে হাইপো অ্যাকোমোডেশন। হাইপো অ্যাকোমোডেশনের একটা উদাহরণ দিই আমরা, যেমন মনে করো তোমার মায়োপিয়াতে আমি অ্যাকোমোডেশন কম করি, তাই না? কারণ আমার অ্যাকোমোডেশন ছাড়াই আমার রেটিনাতে যায়, কাছের থেকে জিনিস রেটা যায় আমার রেটিনাতে পড়ে অ্যাকোমোডেশন ছাড়াই, ফলে আমি অ্যাকোমোডেশন কম করি। আবার মনে করো একটা বাচ্চা অ্যাট্রোপিন দেওয়া আছে, তাহলে অ্যাট্রোপিন দেওয়াতে তো সে হাইপো অ্যাকোমোডেশন হয়ে আছে না? আবার মনে করো একটা বাচ্চার ক্যাটারাক্ট অপারেশন করা হয়েছে কিন্তু লেন্স দেওয়া হয়নি, তাহলে এটা হাই হাইপারমেট্রোপিয়া, দ্যাট মিনস অ্যাফাকিয়া। সেই বাচ্চা যখন কাছে দেখবে, বিকজ অফ নিউরোনাল স্টিমুলেশন, এটা টোটালি নিউরোলজিক্যাল, একটা সেন্স অফ নিয়ার, দেয়ার উইল বি এ টেন্ডেন্সি টু অ্যাকোমোডেট, দো the child will fail to accommodate because of absence of lens, or because of atropinized eye, or because of myopia. There is myopia বাদ দাও, এই দুটো মনে রাখো তাহলে সুবিধা হবে। এই ক্ষেত্রে there is no chance to accommodate, the accommodation is less, but there is a strong urge for accommodation from the brain. So these excess are, যেমন মনে করো একটা ল্যাটারাল লেকটাস প্যারালাইসিস হয়ে গেছে, তখন মিডিয়াল লেকটাস কি হবে? আপার হ্যান্ড নিবে। আচ্ছা মনে করো, শোনো, এই চোখটা, এই যে এটা মনে করো, এই উপরের এই ছবিটা দেখো, এটা মনে করো প্যারালাইটিক স্কুইন। তাহলে এইটাকে, এই পেশেন্টটাকে যখন বাম দিকে তাকাতে বলবা এই বাচ্চাটাকে, তখন ল্যাটারাল লেকটাস কন্ট্রাক্ট করতে হবে না? করতে হবে তো নাকি? হ্যাঁ, করতে হবে স্যার। আচ্ছা, ল্যাটারাল লেকটাস কি কন্ট্রাক্ট করতে পারবে? না স্যার। না পারলে তখন ব্রেন থেকে কি এক্সেস স্টিমুলেশন আসবে না? আসবে। এক্সেস স্টিমুলেশন তখন মিডিয়াল লেকটাসও আসবে, অপোজিট আইয়ের মিডিয়াল লেকটাসও আসবে। ফলে ল্যাটারাল লেকটাস excess stimulation also goes to the excess stimulation to the medial rectus of the opposite eye. So the medial rectus, that is right eye will converge more, but the that is adduction will be more, but the lateral rectus of the affected eye will fail to diverge the eye. তাই তো? ঠিক সেই রকম যখন তোমার হাইপো অ্যাকোমোডেশনে আছে, পেশেন্ট হাইপো অ্যাকোমোডেশনে থাকার সময় যখন সে কাছের থেকে কোনো জিনিস দেখবে, দেখার চেষ্টা করবে, তখন নিউরোনাল স্টিমুলেশন, এক্সেস স্টিমুলেশন উইল গো টু দি সিলিয়ারি মাসেল, they will try to contract, though he will fail to contract
and the similar excess stimulation will go to the medial rectus of both eye. So this is called hypoaccommodative excess convergence. বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা নন রিফ্র্যাক্টিভ অ্যাকোমোডেটিভ স্কুইন দুই রকম, একটা হচ্ছে ডিউ টু হাই এসি রেশিও where the accommodation is normal but ratio is high, that means accommodative convergence is high in relation to accommodation. এটাও accommodative type but non refractive. আরেকটা আমরা বললাম যে non refractive accommodative type where the accommodation is hypo, that is hypo accommodation, excess stimulation, no accommodation occurs but excess convergence occurs. So this is another type. ঠিক আছে, আজকে এইটুকুই থাক, অনেক কথা হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। নেক্সট ক্লাস হবে মঙ্গলবার রাত 10টায়। ওকে, আসসালামু আলাইকুম।